তবে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে কাজটা। চাকরি নিয়েছি আজ মাস চারেক হলো। বেকার হয়ে যখন কলকাতার গলিতে গলিতে ঘুরে ফালতু আড্ডা দিয়ে দিন কাটাচ্ছি, সেই সময় একদিন আমার এক বন্ধু প্রীতম একটা সঠিক পরামর্শ দিল। তোর ব্যাপারটা কী বলতো মাইডি? কোনো কাজটা জোটাতে পারছিস না কেন? কি করছিস বসে বসে? কোথায় বসে আছি? কোথায়? এই তো আগামী 7 তারিখেও একটা শো আছে। হ্যাঁ, ওই আর কি। তা তোকে পার্শ্বয়ে কত টাকা দেয়? দেয় তো খুব বেশি না, ওই 300 মতন দেয়, বুঝলি। তা তোর মাসে কটা করে শো হয়? 300 করে দিলে তোর চলে? দেখ, আমি বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস, কিন্তু কি আর করব বল। চাকরির পেছনে তো এতদিন ফ্যাফা করে কম ঘুরলাম না, না পেলে কি করব? চুরি ডাকাতি তো আর করতে পারবো না, তাই অগত্যা এই অ্যাঙ্কারিং করেই চালাতে হচ্ছে। আমার কাকা যে কোম্পানিতে চাকরি করে সেখানে সেলসে কিছু লোক নেবে বলছিল। না ভাই, মাফ কর। সেলসের কাজে প্রচুর হ্যাপা। টার্গেট পূরণ না করতে পারলে টাকা পয়সা পাওয়া যায় না, তারপর মালিকের মুখ শুনতে হয়। ও আমার দ্বারা হবে না। আরে পুরো কথাটা শুনবি তো? এখানে কোনো টার্গেট ফার্গেট দেয় না। মাসে একটা ফিক্স স্যালারি আছে, তারপর যা সেল করতে পারবি তার উপর তো একটা কমিশন থাকছেই। ও, তা তো বেশ ভালোই। তা কি সেল করতে হবে? কাকাদের কোম্পানি। সে কি, তোর কাকাদের কোম্পানি সেল করে দিতে হবে? আরে ধের, বারবার তুই মাঝখানে কথা বলিস। আগে পুরো কথাটা শোন। কাকাদের কোম্পানি একটা নতুন গ্যাস লাইটার বানিয়েছে, অল্প দামে হিটার লাইটার। তার একটা ভালো ফিচার আছে, তুই আগুনের তেজ বাড়াতে কমাতে পারবি, মানে বিড়িও ধরাতে পারবি আবার মশালও ধরাতে পারবি। শাট আপ। বাজে বকা বাদ দিয়ে কাজটা কি করে পাবো তাই বল। দেখ, কাজটা পাওয়া তোর জন্য সহজই হবে, কারণ তুই থিয়েটারের ছেলে। কথা দিয়ে কি করে মানুষ ভোলাতে হয় তা তুই ভালোই জানিস। আর তাছাড়া তুই যে দেখতে শুনতে খুবই খারাপ, মানে একেবারে কদাকার, তাও বলা যায় না। এই থাক, আমার দরকার নেই। আরে খোঁজে যাচ্ছিস কেন? আর ঠিক আছে, দাঁড়া, আমি কাকাকে এখনই ফোন করছি। হ্যাঁ কাকা, প্রীতম বলছি। তুমি বলছিলে না তোমাদের কোম্পানির কিছু সেলসম্যান লাগবে? হ্যাঁ, আমার একটা বন্ধু করতে চাই। কি বলবো? ও, নিয়ে আসবো আজকেই? 1 সেকেন্ড ধরো। এই আজকে যেতে বলছে, যাবি? হ্যাঁ, আমাদের আম্বানির সঙ্গে মিটিং নেই আজকে, যাওয়াই যায়। ঠিক আছে কাকা, এক্ষুনি আসছি। ব্যাস, তার পরের দিন থেকেই কাজটা শুরু করলাম। বাধা ধরা মাইনের সাথে সাথে টার্গেটও দেয় বটে কোম্পানি। তবে মজার বিষয়টা হলো, বরং তার থেকে বেশি সেলের রেকর্ড রয়েছে আমার। আসলে ছোটবেলা থেকে থিয়েটার করার ফলে আমি মানুষের চরিত্র খুব ভালো বুঝতে পারি। তাই একজন মানুষের সামনে আমার প্রোডাক্ট নিয়ে গিয়ে দাঁড়ালে সে যে কি চায় বা তাকে আমার কি বলা উচিত, এসব বুঝতে আমার দেরি হয় না। একজন সেলসম্যানের কাজে এটাই সব থেকে বড় গুণ। এই 4 মাসে কত যে অজানা শহর গ্রাম পায়ের তলায় করে ফেলেছি তার কোনো হিসেব নেই। এ এক অন্যরকম অনুভূতি। রোজ সকালে উঠেই একটা অদম্য আবেগ কাজ করে, আজ আবার বেরোতে হবে। কোথায় যেতে হবে জানি না, হয়তো আবার কোনো অজানা স্টেশন। হ্যাঁ, আজ যাচ্ছি তেমনই এক অজানা স্টেশনে। স্টেশনটার নাম চাপাপুকুর। হাসনাবাদ লাইনের এই স্টেশনটার নাম আমি আগে কোনোদিনও শুনিনি। আমাকে সেখানে যেতে হচ্ছে 3 দিনের জন্য। সেখানের প্রতিটা ছোট বড় দোকানে আমাদের কোম্পানির এই গ্যাস লাইটার পাইকারি দরে গছাতে হবে। এই কাজই করছি এতদিন ধরে। চাপাপুকুরে আমার 3 দিন থাকবার জন্য কোম্পানি থেকে একটা ঘর ভাড়ার ব্যবস্থা করে দিয়েছে। আর রাতের মধ্যে চাপাপুকুরে পৌঁছে কাল সকাল থেকে মার্কেট ভিজিট করতে হবে, এমনটাই কোম্পানির নির্দেশ। স্টেশনে নেমেই মেঘের একটা প্রচণ্ড গুরুম শুনে বুঝলাম বৃষ্টি আসছে। স্টেশনে যে কটা লোক নেমেছিল তারা যে যার মতন এদিকে ওদিকে দৌড়াতে শুরু করলো। আমিও তাদের সাথে তাল মেলালাম। প্ল্যাটফর্ম থেকে নেমে এদিকে ওদিকে তাকিয়ে কোনো অটো বা টোটো কিছুই দেখতে পেলাম না। জায়গাটার নাম মনে আছে, মাঝের পাড়া যেতে হবে, যেটা এই স্টেশন চত্বর থেকে বেশ খানিকটা দূরে। হন করে হেঁটে বেরোতে যাচ্ছি, এমন সময় কিরে, কোথায় চললি? ঘাড় ঘুরিয়ে দেখলাম গেটম্যান ছেলেটা চেঁচিয়ে কি যেন বলছে। আমাকেই বলছে কিনা সেটা পরিষ্কার বুঝতে পারলাম না, কিন্তু আমি ছাড়া আশপাশে আর তো কাউকেই দেখলাম না। আমাকে বলছেন? আরে তোকেই বলছি, আয় এদিকে আয়। আমাকে চিনতে পারছিস না? আমি সুবীর, তোর কলেজের বন্ধু। মনে পড়ল কলেজে পড়ার সময় সুবীর নামে একটা বন্ধু ছিল বটে।
সে এখানে গার্ডের চাকরি পেয়েছে। এ দাঁড়া সুবীর, আসছি। হেঁটে গেলাম সেখানে। আমাকে দেখে সুবীর যেন বেশ খুশি হলো মনে হলো। একগাল হেসে বলল, কিরে, এদিকে কোথায় এসেছিস? এই আমার কাজে। তা তুই চাকরি পেলি কবে? আরে আমি চাকরি টাকরি পাইনি, এটা একজনের প্রক্সি দিচ্ছি। প্রক্সি দিচ্ছিস মানে? মানে যে গার্ড, তার হয়ে আমি কোনো দিন ডিউটি করি। তা তুই এদিকে কোথায় যাবি? আমি একটা কোম্পানির সেলসে আছি। 3 দিন এই চাপাপুকুরে থাকবো। মাঝের পাড়ায় যাচ্ছিলাম এখন। বলতে না বলতেই হঠাৎ ঝপ করে বৃষ্টি নেমে পড়লো অযাচিতের মতো। এই রে, আয় আয় শিগগিরই ভেতরে আয়, ভিজে যাবি। বস বস। তারপর বল, ওদিকের খবর সব ভালো তো? কলেজ ছাড়ার পর তো আর ওমুখ হয়নি। হ্যাঁ, সবই ভালো, কিন্তু তোর বাড়ি তো বয়রায়। তুই এই চাপাপুকুরে কি করছিস? আর বলিস না, কলেজ পাশ করে বেরিয়ে আমি আর চাকরি বাকরির চেষ্টা করিনি। অত ধৈর্য আমার নেই কোনো দিনই। ঝাঁটার ব্যবসা করলাম বুঝলি। লোকের বাড়ি থেকে নারকেলের পাতার শলা কিনে এনে তাই দিয়ে ঝাঁটা বানিয়ে বাজারে বিক্রি করতাম। চলছিল ভালোই, কিন্তু আমার পাশের বাড়ির এক কাকার ব্যাপারটা ভালো লাগলো না। একদিন আমাকে ডেকে বলল, কিরে, কি ব্যাপার তোর? শিক্ষিত ছেলে এসব কী করে বেড়াচ্ছিস ঝাঁটা ফাটা? চল আমার সাথে। আমার তো হাসনাবাদ লাইনে পোস্টিং, তোর কাকিকে নিয়ে সেখানেই থাকছি। এদিকে তোর কাকির শরীরের যে অবস্থা, তাতে তার কাছে আমার প্রায় সবসময় থাকতে হয়। ওদিকে গেটম্যানের চাকরি, ট্রেন আসার সময় গেটের কাছে ছুটে আসতেই হবে। তাই ভাবছি তোকে নিয়ে যাব, কিন্তু আমি কি করব? আরে বুঝলি না বলদ, আরে মাঝে মাঝে আমার হয়ে তুই ডিউটি করবি, তার জন্য আমি তোকে মাসে মাসে মাইনে দেবো। যা দেবো তা তোর ঝাঁটা বেচার চেয়ে বেশি হয়ে যাবে। আমার সাথে থাকবি, খাবি, কোনো ব্যাপার না। কিরে, যাবি? ভেবে দেখলাম প্রস্তাবটা নেহাতি মন্দ না। তারপর থেকে এখানেই আছি, বেশ আছি। কাকার হোটেলে 3 বেলা খাচ্ছি যাচ্ছি, আর মাসে মাসে মাইনে পাচ্ছি। বিরাট সুখে আছি বুঝলি, আর কি চাই? সেই, কিন্তু বৃষ্টিটা এখনো কমছে না কেন? আমাকে গিয়ে আবার কোয়ার্টার খুঁজে বার করতে হবে। এ যা বৃষ্টি, মনে হয় না সহজে থামবে। তুই এক কাজ কর না, আজ রাতটা বরং এখানেই থেকে যা। কাকা আজ আর আসবে না, কাকিমার অবস্থা খুব একটা ভালো না। কাকিমার কাছেই থাকতে হবে কাকার এখন। তা তুই এইভাবে তোর কাকার হয়ে কাজ করছিস, তুই জানিস সেটা বেআইনি। বেআইনি? এদেশে কোন কাজটা আইন মেনে হয় বাসুদেব? সব নেতা মন্ত্রীরা তো অহরহ আইন ভাঙছে, তার বেলায় কিছু হয় না। যা দোষ কেবল আমাদের মতো চুনোপুটিদের বেলায়। কথায় কথায় রাত বেড়ে চলল, কিন্তু বৃষ্টির তেজ এতটুকুও কমলো না। এই বাসু, রাত তো অনেকটাই হলো, এবার খাবার বাড়ি? এই না না, ওসবের দরকার নেই। আরে ধর, তা বললে কি হয় নাকি? যা, তুই হাত মুখ ধুয়ে নে, রান্নাবান্না করাই আছে, আমি গরম করছি। খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছি। ঘরে একটাই খাট, তাতেই 2 জন। সুবীর দেখলাম বিছানায় গা দেওয়া মাত্রই ঘুমিয়ে গেল, কিন্তু নতুন জায়গায় আমার চট করে ঘুম আসতে চায় না সহজে। বাইরে বৃষ্টিটা কমেছে কিছুক্ষণ, আবহাওয়াটাও বেশ ঠান্ডা হয়ে আছে চারপাশের। ঘুমটা আসছে যেন। একটা লম্বা হাই তুলে চোখের পাতা বন্ধ করলাম। কতক্ষণ কেটেছে জানি না। ঘুমের ভেতর শুনতে পেলাম একটা চাপা গুঞ্জন। কারা যেন ঘরের ভেতর ফিসফিস করে কথা বলছে। কিরে, এ কি সে? না না, এ তো সে না। তার মুখ ভর্তি চাপদারি গো, এ সে না। ও, তাহলে সে কোথায়? হ্যাঁ, সে কোথায় গেল? সে যেখানে আছে সেখানে তো আমরা যেতেই পারছি না। সে আমাদের সাথে চালাকি করেছে, সে কিছুতেই এখানে আসছে না। সে বুঝে গেছে যে এখানে এলেই আমরা তার ঘাড় মটকাবো। তাহলে কি করব এখন? ফিরে যাব, নাকি এই দুজনের ভবলীলা সাঙ্গ করব? না না, তা কেন? এরা তো কোনো দোষ করেনি। বিনা দোষে আমরা কাউকে মেরে ফেললে আমাদের কোনোদিনও মুক্তি হবে না যে, তা কি জানিস না? তাহলে চল আমরা চলে যাই, আবার কাল আসবো। সে কতদিন আর পালিয়ে বাঁচবে? একদিন না একদিন তো ধরা দিতেই হবে। সেদিন আমরা প্রতিশোধ নেব। হ্যাঁ হ্যাঁ, সেদিন আমরা প্রতিশোধ নেবই নেব। চল তাহলে আজ আমরা চলেই যাই। ভয়ে এতক্ষণ চোখ খুলতে পারিনি। এবার তাকিয়ে দেখলাম ঘরের ভেতরে কেউ নেই। সুবীর, সুবীর, এই সুবীর, এই সুবীর। বারবার ডেকেও ওর কোনো সাড়া পেলাম না।
কি যে ঘটে গেল ঘরের ভেতর, আমি তার কিছুই বুঝলাম না। আমি ভুল শুনিনি, পরিষ্কার শুনেছি কথাগুলো। কারা এসেছিল ঘরের ভেতরে? কিসের প্রতিশোধ নিতে চায় তারা? সুবীর, সুবীর, এই হতভাগা ওঠ না। মনে পড়ল সুবীর শোয়ার সময় কি একটা ওষুধ খেয়েছিল দেখেছিলাম। তখন জিজ্ঞেস করিনি, তবে ওর ঘুমের বহার দেখে বুঝতে পারছি যে সেটা ঘুমের ওষুধই ছিল। না, সমস্ত রহস্যের সমাধান সকালের আগে হবে বলে মনে হয় না। বাসু, এই বাসু, কিরে ওঠ, সকাল হয়েছে অনেকক্ষণ। সুবীরের ডাকে চোখ মেলে উঠে বসলাম। কিরে রাতে কেমন ঘুম হলো বল? হঠাৎ রাতের সমস্ত কথা মনে পড়ল। হতচ্ছাড়া, মরার মতন ঘুমিয়েছিলি রাতে। তোকে কতবার করে ডাকলাম, উঠলেই না। কেন, কিছু সমস্যা হয়েছিল? নাটক করিস না সুবীর। এই ঘরে যে একটা গন্ডগোল আছে তা তুই জানিস, আর তাই বোধহয় তুই রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোস। এই দেখেছো, তোকে একটা ঘুমের ওষুধ দেবার কথা বেমালুম ভুলে গেছি। যাকে তুই যখন টের পেয়ে গেছিস তখন তোকে কিছু লুকিয়ে লাভ নেই। তুই কাল রাতে যাদের দেখেছিস তারা কেউ জীবিত মানুষ নয়, তারা সবাই 6 মাস আগে রেলে কেটে মারা গেছে। আমি কিন্তু কাউকে দেখিনি, শুধু শুনেছি তাদের কথাবার্তা। ও দেখিসনি, শুধু শুনেছিস? ভাগ্যিস দেখিসনি, দেখলে হয়তো ভয়ে হার্ট ফেল করতিস। তাদের সে ভয়ানক রূপ আমি একবারই দেখেছিলাম। উফ, সে যে কী বিভৎস! তারপর থেকে রাতের বেলা তারা রোজ আসে, কিন্তু প্রথমে ভয় পেতাম। একদিন ভয়ে বিছানা ছেড়ে উঠে পালাতে গিয়ে ওদের হাতে প্রায় মরতেই বসেছিলাম। একটুর জন্য সে যাত্রায় বেঁচে ফিরেছি, তারপর ধীরে ধীরে গা সওয়া হয়ে গেছে। এখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমোই, যাতে ওদের কথাবার্তা কানে গিয়ে আমার ঘুমে ব্যাঘাত না ঘটায়, বুঝলি? ওরা কিসের জন্য আসে এখানে? আর রাতে শুনেছিলাম ওরা যেন কিসের বদলা নেবার কথা বলছিল। কিসের বদলা নিতে চায় ওরা? ওদের মৃত্যুর জন্য আমার কাকাই দায়ী। কি বলছিস? ঠিকই বলছি। সেদিন কাকা ডিউটি করছিল, একটা ডাউন ট্রেন আসবার আর ঠিক 20 মিনিট বাকি ছিল। সেই সময় কাকার একটা ফোন আসে। কাকার কোয়ার্টার থেকে কাকিমার দেখাশোনার মহিলাটি ফোন করে জানায় যে কাকিমার শরীর খুব খারাপ, ব্যথায় ছটফট করছে, হাসপাতালে নিয়ে যেতে হবে এক্ষুনি। কাকা আর কিচ্ছু না ভেবে পড়িমড়ি করে ছুটে যায় কোয়ার্টারের দিকে। ওদিকে ঠিক সময় গেট না পড়ায় চলন্ত ট্রেনে ধাক্কা খেয়ে মারা যায় কয়েকজন লোক। এই নিয়ে সে কি তুমুল গণ্ডগোল। ভাগ্যক্রমে কাকার চাকরিটা যায়নি বটে, কিন্তু তার কয়েকদিন পর থেকেই শুরু হয় উপদ্রব। রাত নামলেই কাকা টের পায় কারা যেন কাকার চারপাশে ফিস ফিস করে কথা বলছে। তাকে মারার জন্য কারা যেন গোপনে প্রস্তুতি নিচ্ছে। সঠিক দিনে তারা ঘাড় মটকাতে চায় কাকার। কাকা তারপর আমাকে ডেকে নিয়ে আসে এখানে। প্রথম দিন রাতে আমিও ওদের দেখেছিলাম, কিন্তু ওরা নিতান্তই ভালো মানুষ ছিল, তাই নির্দোষ মানুষকে ওরা মারতে চায় না। তাই হয়তো আমি বেঁচে আছি, আর তুইও বেঁচে আছিস। তোর কাকা এখন কোথায়? কাকা কোয়ার্টারেই আছে, একটু পরেই কাকা চলে আসবে। তখন আমি চলে যাব কোয়ার্টারে, আবার সন্ধ্যের সময় আসব। ঠিক আছে, তাহলে আজ আমি চলি। সে কি, এখনই চলে যাবি নাকি? হ্যাঁ, সকাল 9টা থেকে ডিউটি। ঠিক আছে, 3 দিন তো আছিস, আসিস আবার ফাঁক পেলে। আর যাবার সময় পাড়ার মোড়ের রবিদার চায়ের দোকান থেকে 1 কাপ লেবু চা খেয়ে নিস, দুর্দান্ত করে। সকাল 6টা মতো বাজে, এখনও ওই চাপা পুকুরের ঘুম ভাঙেনি পুরোটা। রাতের অন্ধকার